أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা পড়ছিলাম শিশু আইন। শিশু আইন 2013 সালের আইন। শিশু আইন 2013 সালের 24 নং আইন। কত নং আইন? 24 নং আইন। ধারা 1 পরিচিতি বা সংক্ষিপ্ত শিরোনাম এবং কার্যকারিতার তারিখ। ধারা 2 বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 3 আইনের প্রাধান্য। ধারা 4 শিশুর সংজ্ঞা। অনূর্ধ্ব 18 বছর বয়সের যে কোনো ব্যক্তিকে শিশু বলা হয়। ধারা 13। ধারা 13 শিশু বিষয়ক ডেস্ক বা শিশু বিষয়ক হেল্প ডেস্ক কে গঠন করবেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত হবে, কিন্তু প্রত্যেকটা থানায় গঠিত হবে একজন সাব ইন্সপেক্টর। সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন। সাব ইন্সপেক্টরের নিম্নে নয় এমন কোন পদবীর কর্মকর্তা কি করতে পারবেন না, দায়িত্বে থাকতে পারবেন না। তবে যদি কোনো নারী কর্মকর্তা থাকেন তাহলে তাকে এই ডেস্কে অগ্রাধিকার দিতে হবে। 13 দিয়ে বলা হয়েছে যদি কোনো পুলিশ এরূপ কর্মকর্তা থাকে, এরূপ হেল্প ডেস্কের যদি দায়িত্ব থাকে, তাহলে তিনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। ধারা 13। ধারা 14তে বলা হয়েছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। ধারা 15তে বলা হয়েছে পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন অথবা অনুসন্ধান প্রতিবেদন কিভাবে প্রেরণ করতে হবে, কিভাবে প্রস্তুত করতে হবে। ধারা 15 বলা হয়েছে কোনো অপরাধে যদি শিশু এবং বয়স্ক ব্যক্তি যদি একসাথে কোনো অপরাধে যদি জড়িত থাকে, তাহলে পুলিশ রিপোর্টটি পৃথক পৃথকভাবে প্রস্তুত করতে হবে। শিশুর জন্য একটি আলাদা পৃথক রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং বয়স্ক ব্যক্তির জন্য আলাদা একটা বা পৃথক একটা রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং আদালতে বিচারের জন্য প্রেরণ করতে হবে বা দাখিল করতে হবে। 15 দিয়ে বলা হয়েছে এরূপ বয়স্ক ব্যক্তি ও শিশু কর্তৃক একত্রে সংঘটিত কোনো অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে তাদের অপরাধ পৃথকভাবে আমলে গ্রহণ করতে হবে। ধারা 15 বলা হয়েছে ধারা 15 কথা বলা হয়েছে মামলা বিচারের জন্য প্রেরণ বা স্থানান্তর। 15 ক দফায় বলা হয়েছে শিশুর অপরাধটি বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করতে হবে। খ দফায় বলা আছে যদি বয়স্ক কোনো ব্যক্তির অপরাধ থাকে তাহলে এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট কি করতে হবে? অপরাধটি বিচারের জন্য প্রেরণ করতে হবে। আর এই বিষয়টি 15 ক-তে বলা হয়েছে পাবলিক প্রসিকিউটর বা পিপি কে এই বিষয়টি অবহিত করতে হবে। ধারা 20 শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ, অর্থাৎ শিশু যে তারিখে অপরাধ সংঘটন করছে সেই তারিখটাই কি হবে? শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ হবে। ধারা 21 বয়স অনুমান ও নির্ধারণ। বয়স কি অনুমান এবং নির্ধারণ। বয়স নির্ধারণের জন্য কি করতে হবে? শিশু আদালত প্রয়োজনে তদন্ত ও শুনানির ব্যবস্থা করবেন। 21 দিয়ে বলা হয়েছে যে তদন্ত ও শুনানিকালে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে শিশুর বয়স নির্ধারণ করতে হবে এবং সে বিষয়ে ঘোষণা করতে হবে। 21 বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে ক যদি কোনো ব্যক্তির নিকট বা কোনো প্রতিষ্ঠানের নিকট কোনো দলিল বা প্রাসঙ্গিক কোনো দলিল বা কোনো বস্তু বা কোনো রেজিস্টার বা কোনো তথ্য বা কোনো বিবৃতি থাকে তাহলে শিশু আদালত কি করতে পারবেন? চাইতে পারবেন না। খতে বলা হয়েছে ওই সকল বস্তু হাজির করার জন্য সাক্ষীর সমন ইস্যু করা যাবে। ধারা 21 21-3 ধারা 21-4 বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণ করার পর যদি কোনো অপরাধের রায় প্রদান করা হয় এবং পরবর্তীতে যদি ওই শিশুর বয়স নির্ধারণে যদি কোনো ভুল প্রমাণ হয় তাহলে আদালতের রায় কি হবে না? বাতিল হবে না বা কার্যকর হবে না। আরেকটা বিষয় বলা হয়েছে যদি আদালত প্রথমেই কোনো ব্যক্তিকে শিশু হিসেবে গণ্য করে, শিশু হিসেবে গণ্য না করে, কিন্তু পরবর্তীতে যদি তাকে কোনো সাক্ষ্য প্রমাণ বা কোনো দলিল বা কোনো তথ্য বা বিবৃতির মাধ্যমে যদি শিশু হিসেবে গণ্য করা হয়
তাহলে আদালত প্রথমে যে শিশু হিসেবে গণ্য করা নয় সে বিষয়টি পরিবর্তন করে তাকে শিশু হিসেবে গণ্য করতে হবে। ধারা 21-এর 4। ধারা 23। ধারা 23, শিশু আদালতের অধিবেশনে উপস্থিত প্রাপ্ত ব্যক্তির সংখ্যা, অর্থাৎ কোন কোন ব্যক্তি শিশু আদালতের অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন। ধারা 24, অভিযুক্ত শিশুর পিতামাতা যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকে তাহলে শিশু আদালত তাদেরকে হাজির করার জন্য কোনো দিন তারিখ নির্ধারণ করে দিতে পারেন এবং ওই দিন তারিখ নির্ধারণ করে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 28 বলা হয়েছে শিশু আদালতে যা কিছুই করা হবে না কেন প্রত্যেকটি বিষয় গোপনীয় থাকবে। এখানে আদালতের কার্যক্রম থেকে শুরু করে পুলিশ অফিসারের যে কার্যক্রম থাকবে বা প্রবেশন কর্মকর্তার যে সকল কার্যক্রম থাকবে প্রত্যেকটা বিষয় অবশ্যই অবশ্যই গোপনে থাকবে। ধারা 28। ধারা 28-এর 2 বলা হয়েছে যদি শিশুর এই পরিচয় প্রকাশ যদি শিশুর জন্য ক্ষতি না হয় তাহলে এই পরিচয় প্রকাশ করা যাবে। ধারা 28-এর 2। ধারা 29-এ বলা হয়েছে আদালত কর্তৃক শিশুর জামিনের সংক্রান্ত বিধান, অর্থাৎ শিশু যে কোনো ধরনের অপরাধ করুক না কেন শিশুকে কি করা যাবে, জামিনে মুক্তি প্রদান করা যাবে। শিশুকে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে তার আইনানুগ অভিভাবক, তার পিতামাতা, তার পিতামাতার অবর্তমানে অন্য কোনো অভিভাবক বা আইনানুগ অভিভাবক বা নির্ভরযোগ্য কোনো ব্যক্তি অথবা তার বর্ধিত পরিবারের সদস্য সংখ্যা অথবা প্রবেশন কর্মকর্তা অথবা সমাজকর্মীর নিকট কি করা যাবে বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তির নিকট বা ব্যক্তির তত্ত্বাবধানে ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 29-এর 3 বলা আছে যদি শিশুকে কোনোভাবে জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয় বা বিকল্প পন্থা যদি প্রেরণ করা সম্ভব না হয় তাহলে শিশুকে কি করতে হবে, কি কারণে জামিন মঞ্জুর করা হলো না সেই কারণটি লিপিবদ্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট শিশুকে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। তাহলে ধারা 29-এ বলা হয়েছে আদালত কর্তৃক শিশুর জামিন সংক্রান্ত বিধান, কি কর্তৃক, আদালত কর্তৃক, অর্থাৎ আদালতে হাজির করার পর আদালত শিশুর জামিন মঞ্জুর করবেন অথবা মঞ্জুর না করে সে বিষয়টি কারণ লিপিবদ্ধ করে কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে শিশুকে প্রেরণ করবেন। ধারা 29। ধারা 31-এ বলা হয়েছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন। সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কে তৈরি করবেন, একজন প্রবেশন কর্মকর্তা তৈরি করবেন। কত দিনের মধ্যে, শিশুর অপরাধের তারিখ হতে 21 দিনের মধ্যে, শিশুকে আদালতে হাজির করার তারিখ হতে অনধিক 21 দিনের মধ্যে প্রবেশন কর্মকর্তা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিশুর সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করবেন। এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন শিশু কোথায় বসবাস করে, শিশু কিভাবে বসবাস করে, শিশুর বসবাস কোথায়, শিশুর খাওয়া দাওয়া কি, শিশুর যাবতীয় নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, সাংস্কৃতিক, সামাজিক প্রত্যেকটা বিষয়ের উল্লেখ করে এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করতে হবে। ধারা 31-এর 2। 31-এর 3 বলা হয়েছে প্রবেশন কর্মকর্তা এখানে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন তৈরি করবেন। প্রবেশন কর্মকর্তা কর্তৃক প্রস্তুতকৃত এই সামাজিক অনুসন্ধান প্রতিবেদন কি হবে, অবশ্যই গোপনীয় বলে গণ্য হবে। ধারা 31-এর 3। ধারা 39। ধারা 38, ক্ষতিপূরণ। ধারা 38-এর 1, যে অপরাধ করছে সে ক্ষতিপূরণ প্রদান করবেন সেই অপরাধকৃত শিশুর পক্ষে তার পিতামাতা অথবা তার পিতামাতার অবর্তমানে তার অভিভাবক বা আইনানুগ বা বৈধ কোনো অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা প্রবেশন কর্মকর্তা অথবা বর্ধিত পরিবারের সদস্য অথবা সমাজকর্মী অথবা অন্য কোনো ব্যক্তি কি করবেন, ওই ক্ষতিগ্রস্ত যে শিশু সেই শিশুর অনুকূলে ক্ষতিগ্রস্তের অর্থ কি করবেন, ক্ষতিগ্রস্ত অর্থ প্রদান করার জন্য আদালত কি করতে পারেন, তাদেরকে নির্দেশ দিতে পারেন। ধারা 38-এর 1। ধারা 38-এর 2 বলা হয়েছে যে সকল ব্যক্তিকে বা যাকে এই ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালত নির্দেশ প্রদান করবেন সেই ব্যক্তি হয় সম্পূর্ণ টাকা একবারে অথবা যদি না পারেন তাহলে কিস্তিতে কি করবেন, সেই ক্ষতিপূরণের টাকা আদালতের মাধ্যমে ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রেরণের জন্য প্রদান করবেন। এখানে আদালতে যখন ওই ক্ষতিগ্রস্তর অর্থ প্রদান করা হবে তখন ওই ক্ষতিগ্রস্তকে প্রদান করার জন্য আদালত কি করবেন, তাকে এই কিস্তি ধারে দেওয়া হোক অথবা যেভাবে দেওয়া হোক না কেন এই টাকা প্রদান করবেন। এবং প্রয়োজন পড়লে আদালত যদি মনে করেন যে শিশুর কল্যাণে শিশুর যেভাবে কল্যাণ হবে বা ওই ক্ষতিগ্রস্ত শিশুর যেভাবে কল্যাণ হবে সেভাবেই যদি চায় তাহলে সেভাবে শিশু কল্যাণে ওই টাকা রাখতে পারেন অথবা প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করতে পারেন। কাকে দিক নির্দেশনা প্রদান করতে পারেন, আদালত ওই সংশ্লিষ্ট পিতামাতা অথবা সংশ্লিষ্ট পিতামাতার অবর্তমানে অন্য কোনো ব্যক্তি বা অভিভাবক বা অন্যান্য অভিভাবক বা বর্ধিত কর্তৃপক্ষ অথবা বর্ধিত পরিবার সদস্য সংখ্যা, বর্ধিত পরিবার সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই কোনো ব্যক্তিকে কি করতে পারেন, কোনো দিক নির্দেশনা দিতে পারেন যে এই টাকাটা এফডিআর করে রাখো বা এই টাকাটা অন্য কোনো জায়গায় খাটাও বা ব্যবসার কোনো কাজে লাগাও অথবা যেভাবে শিশুর জন্য ভালো হবে সেভাবে আদালত চাইলে দিক নির্দেশনা
দিতে পারেন। ধারা 38-এর 2। ধারা 44, শিশুকে গ্রেপ্তার। শিশুকে গ্রেপ্তার, ধারা 44-এর 1। 44-এর 1 বলা হয়েছে, 9 বছরের কম বয়স্ক কোনো শিশুকে কোনোভাবেই গ্রেপ্তার বা আটক করা যাবে না। 2 বলা হয়েছে, কোনো শিশুকে নিবর্তনমূলক আইনের অধীনে গ্রেপ্তার বা আটক করা যাবে না। 3 বলা হয়েছে, কোনো শিশুকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তারকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের স্থান, গ্রেপ্তারের কারণ, গ্রেপ্তারের বিষয়, কি জন্য গ্রেপ্তার করা হয়েছে, এই সকল বিষয় বা গ্রেপ্তারের বিষয়বস্তু বা অভিযোগের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে কি করবেন, তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। এবং প্রাথমিকভাবে শিশুর বয়স নির্ধারণ করার জন্য ওই বিষয়টি কি করবেন, নথিতে লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে গ্রেপ্তার করার পর কোনো শিশুকে হাত করা বা কোমরে বা হাতে দড়ি লাগানো যাবে না। ধারা 44-এর 3। ধারা 44-এর 4 বলা হয়েছে, উপধারা 3-এর অধীনে বয়স নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে, পুলিশ কর্মকর্তার জন্ম নিবন্ধন সনদ অথবা উক্ত সনদের অবর্তমানে যদি স্কুলে ভর্তি হয়ে থাকে তাহলে ভর্তির তারিখ অথবা অন্য কোনো সার্টিফিকেট অথবা এসএসসি, জেএসসি, পিএসসি যে কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে সেগুলো বিষয় বা অন্য কোনো দলিল বা অন্য কোনো তথ্য বা বিবৃতি বা রেজিস্টার অন্য কোনো প্রমাণাদির ভিত্তিতে যদি যাচাই বাছাই করে তার বয়স লিপিবদ্ধ করবেন। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে পুলিশ অফিসার শিশুর বয়স নির্ধারণ করতে পারবেন না, কোনো সাক্ষ্য প্রমাণ পাবেন না, কোনো দলিল বা অন্য কোনো বস্তু যদি তিনি না পান, বা তিনি যদি কোনোভাবেই শিশুকে শিশু হিসেবে গণ্য করতে না পারেন কোনো সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, কিন্তু তার নিকট যদি মনে হয় যে এই আসলে ব্যক্তি নয়, অবশ্যই শিশু হবে, তাহলে তিনি তাকে শিশু হিসেবে গণ্য করে যে কোনো প্রতিবেদন প্রেরণ করতে পারেন। ধারা 44-এর 4। ধারা 44-এর 5 বলা হয়েছে, সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী যদি কোনো থাকার ব্যবস্থা না থাকে তাহলে কি করতে হবে, তাকে গ্রেপ্তার করার পর আদালতে হাজির না করা পর্যন্ত এই সময়টুকু কি করতে হবে, তাকে নির্দিষ্ট কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য বা হেফাজতে রাখার জন্য কি করতে পারেন, তাকে প্রেরণ করতে পারেন। ধারা 44-এর 5। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, সেখানে যদি কোনো বয়স্ক অপরাধী থাকে অথবা পূর্বে দণ্ডপ্রাপ্ত বা আইনের সংস্পর্শে আসা কোনো শিশু বা অপরাধে অভিযুক্ত হওয়া শিশু বা অপরাধে প্রমাণিত হওয়া শিশু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদের নিকট থেকে তাকে একটু সরে রাখতে হবে বা দূরে রাখতে হবে, তাদের সংস্পর্শে তাকে রাখা যাবে না। ধারা 44-এর 5। ধারা 46, তদন্ত। তদন্ত প্রক্রিয়া কিভাবে হবে, এই আইনে যা কিছুই থাকুক না কেন, এই আইনে যদি তদন্ত প্রক্রিয়া যদি থাকে তাহলে এই আইন অনুযায়ী হবে, যদি তদন্ত প্রক্রিয়া না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। ধারা 47-এ বলা হয়েছে, জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি প্রদান। জবানবন্দি কাদের উপস্থিতিতে করতে হবে, ওই শিশুর পিতামাতা, পিতামাতার অবর্তমানে বর্ধিত পরিবারের পিতামাতার অবর্তমানে আইনানুগ কোনো অভিভাবক অথবা বৈধ কর্তৃপক্ষ বা তাদের অবর্তমানে অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ কোনো অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মীর উপস্থিতিতে শিশুর জবানবন্দি গ্রহণ করতে হবে। ধারা 47-এর 1। ধারা 47-এর 2 বলা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন, সংশ্লিষ্ট শিশুকে মৌখিকভাবে বা লিখিতভাবে সতর্কীকরণ করে তাকে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 47-এর 2-এর ক। আর খতে বলা হয়েছে, মুক্তি প্রদান করতে পারবেন, কিন্তু এই যে মুক্তি প্রদান করা হবে সেটা কি হবে না, রেকর্ড হিসেবে গণ্য হবে না। হতে বলা হয়েছে বিকল্প পন্থায় প্রেরণ করতে হবে। ধারা 47-এর 2-এর খ। ধারা 47-এর 2-এর খ। ধারা 52, জামিন। ধারা 52-তে জামিন, আমরা এর আগে পড়ছিলাম ধারা 29-এ জামিন, সেই জামিনটা ছিল আদালত কর্তৃক জামিন প্রদান। আর ধারা 52-তে বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক জামিনে মুক্তি প্রদান। কারণ পুলিশ অফিসারও কিছু কিছু অপরাধের ক্ষেত্রে আসামিকে বা অপরাধী ব্যক্তিকে কি করতে পারেন, জামিনে মুক্তি প্রদান করতে পারেন, যে ক্ষমতা পুলিশ অফিসারকে দেওয়া আছে। সেজন্য ধারা 29-এ পড়ছিলাম আদালত কর্তৃক জামিন প্রদান, আর ধারা 52 তো আছে পুলিশ অফিসার কর্তৃক অপরাধী শিশুকে জামিন প্রদান। শিশু আইনের 52 ধারা অনুযায়ী শিশু অপরাধীকে বা আসামিকে
জামিনে মুক্তি প্রদান পুলিশ অফিসার কর্তৃক। ধারা 52(1)। ধারা 52(1)-এ বলা হয়েছে, বর্তমানে বলবৎ অন্য কোনো আইন বা এই আইনের অধীন অন্য কোনো বিধানে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, কোনো শিশুকে গ্রেপ্তার করার পর এই আইনের অধীনে মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় প্রেরণ করা বা তাৎক্ষণিকভাবে আদালতে হাজির করা সম্ভবপর না হলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুটিকে তার মাতাপিতা বা তার মাতাপিতার অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য বা বৈধ কোনো অভিভাবক বা আইনানুগ কোনো অভিভাবক বা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে শর্ত ও জামানত সাপেক্ষে বা শর্ত ও জামানত ব্যতীত জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 52(1)। তাহলে ধারা 52(1)-এ বলা হয়েছে কি, কোনো শিশু অপরাধীকে গ্রেপ্তার করার পর যদি থানায় নিয়ে আসা হয় এবং সেই শিশু অপরাধীকে যদি আদালতে প্রেরণ করা সম্ভব না হয়, মুক্তি প্রদান করা না হয়, বা আদালতে প্রেরণ করা যদি সম্ভব না হয় বা বিকল্প পন্থায় যদি প্রেরণ করা সম্ভব না হয়, তাহলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুটিকে তার অভিভাবক বা তার পিতামাতা বা তার ক্ষেত্রমতে তার যে আইনানুগ অভিভাবক থাকবেন বা কর্তৃপক্ষ থাকবেন বা ওই শিশু যার তত্ত্বাবধানে থাকবেন অথবা প্রবেশন কর্মকর্তা অথবা বর্ধিত পরিবারের সদস্য, এদের মাধ্যমে কি করতে পারবেন? তাদের তত্ত্বাবধানে শর্ত ও জামানত গ্রহণ পূর্বক অথবা শর্ত ও জামানত ব্যতীতই কি করতে পারবেন? মুক্তি প্রদান করতে পারবেন, মুক্তি প্রদান করতে পারবেন। ধারা 52(1)। ধারা 52(2)-এ বলা হয়েছে, উপধারা 1-এর অধীনে কোন শিশুকে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধ জামিনযোগ্য বা জামিনের অযোগ্য কিনা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বিবেচনায় নেবেন না। ধারা 52(2)। তাহলে এখানে বলা হয়েছে কে দিতে পারেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাই এখানে জামিনের কথা বলছে, তিনিই জামিন দিতে পারেন। ধারা 52(1)। এখন কোন অপরাধীকে, শিশু অপরাধীকে যখন থানায় গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বা আটক রাখা হয়, এখন কোনোভাবেই যদি তাকে আদালতে হাজির করা সম্ভব না হয় বা উপস্থাপন করা যদি সম্ভব না হয় অথবা তাকে যদি মুক্তি দেওয়া সম্ভব না হয় বা তার যে অভিযোগ বা তার যে অপরাধ, সে অপরাধের জন্য যদি বিকল্প পন্থায় প্রেরণ করা সম্ভব না হয়, তখন পুলিশ অফিসার কি করবেন? পুলিশ অফিসারের নিজস্ব একটা ক্ষমতা আছে, তিনি অপরাধী ব্যক্তিকে কি করতে পারবেন? জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে কিছু বিষয় করণীয় আছে। যেমন আদালতেরও কিছু বিষয় করণীয় আছে, তেমনি পুলিশ অফিসারেরও কিছু বিষয় করণীয় আছে। আদালতের কথা কি বলা হয়েছিল 29-এর 1-এ? যে অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, মুচলেকা গ্রহণপূর্বক জামানত গ্রহণপূর্বক কি করতে পারবেন, অথবা জামানত গ্রহণ ছাড়া বা মুচলেকা ছাড়াই ওই অপরাধী ব্যক্তিকে বা অপরাধী শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। কে পারবেন? আদালত পারবেন। ধারা 29-এর 1। আর ধারা 52-এর 1-এ বলা হয়েছে, ওই শিশু যে অপরাধ করে আদালত তাকে কি তাকে যে থানায় হাজির করা হয়েছে, হাজির করার পর যদি কোনোভাবে যদি তাকে বিকল্প পন্থায় প্রেরণ করা সম্ভব না হয়, আদালতে হাজির করা সম্ভব না হয়, সেক্ষেত্রে পুলিশ অফিসার কি করবেন? পুলিশ বিষয়ক যে কর্মকর্তা থাকবেন, তখন তিনি চিন্তা করবেন যে তার তত্ত্বাবধানে ওই শিশু যাদের তত্ত্বাবধানে থাকে, তাদের তত্ত্বাবধানে কি করতে পারবেন? ওই শিশুকে মুক্তি দিতে পারবেন। মুক্তি দেওয়ার ক্ষেত্রে এখানে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া যাবে ও জামানত গ্রহণ পূর্বক মুক্তি দেওয়া যাবে। আবার শর্ত ছাড়া বা জামানত গ্রহণ ছাড়াও কি করা যাবে? শিশুকে মুক্তি প্রদান করা যাবে। ধারা 52(1)। ধারা 52(2)-এ বলা হয়েছে, শিশু যে কোনো ধরনের অপরাধী করুক না কেন, শিশুর অপরাধের ধরন দেখার প্রয়োজন নাই, যে অপরাধটি আসলে জামিনযোগ্য কিনা অথবা জামিনের অযোগ্য কিনা এটা কোনো বিষয়ই না। কোনো শিশু যদি অপরাধ করে, সেই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, তার সেক্ষেত্রেও অপরাধী ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। আদালত কত ধারায় পারবেন? ধারা 29-এর 1। আর পুলিশ অফিসার কত ধারায় পারবেন? ধারা 52(2)। ধারা 52(2)।
29-এর এক ধারায় বলা আছে অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, সেক্ষেত্রে আদালত কি করতে পারবেন, ওই শিশু অপরাধীকে জামিনে মুক্তি প্রদান করতে পারবেন। আর এখানে 52-র এক ধারায় বলা হয়েছে পুলিশ অফিসার জামিনে মুক্তি প্রদান করতে পারবেন শর্ত সাপেক্ষে অথবা শর্ত ছাড়া, জামানত গ্রহণ পূর্বক অথবা জামানত ছাড়া। আর 52-এর দিয়ে বলা হয়েছে অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, উভয় ক্ষেত্রেই পুলিশ বিষয়ক কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করতে পারবেন, ওই অপরাধী ব্যক্তিকে বা আসামিকে ছেড়ে দিতে পারবেন। কোন সব অপরাধীকে? শিশু অপরাধীকে। শিশু অপরাধীকে ছেড়ে দিতে পারবেন। ধারা 52-র 2। ধারা 52-র 3। ধারা 52-র 3। ধারা 29-এর চেয়ে ধারা 29-এর চেয়ে ধারা 52 খুবই গুরুত্বপূর্ণ। ধারা 52, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কর্তৃক শিশুকে জামিনে মুক্তি প্রদান। যদি কখনো প্রশ্ন হয় যে একজন সাব ইন্সপেক্টর বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কোনো শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারেন কিনা, যদি পারেন তাহলে বিধির আলোকে আলোচনা করুন। তাহলে ধারা 52, ধারা 52-র 1 একে বলা হয়েছে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে, কিন্তু ওই শিশুকে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে তার পিতামাতার বর্তমানে তার তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ বা বৈধ কর্তৃপক্ষ বা আইনানুগ কোনো অভিভাবক অথবা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যর কাছে অথবা প্রবেশন কর্মকর্তার কাছে বা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে বা জামানত গ্রহণপূর্বক অথবা শর্ত ব্যতীত বা জামানত ছাড়াই ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 52-1। ধারা 52 দিয়ে বলা হয়েছে শিশুর অপরাধটা কোন ধরনের বা প্রকৃতি কি, জামিনযোগ্য কিনা বা জামিনের অযোগ্য কিনা এই বিষয়টি দেখার দরকার নাই। শিশুর অপরাধ জামিনযোগ্য হোক অথবা জামিনের অযোগ্য হোক, শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 52-2। ধারা 52-3। উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন, অপরাধের প্রকৃতি গুরুতর বা ঘৃণ্য প্রকৃতির হলে বা জামিন প্রদান করা হলে, উহা শিশুর সর্বোত্তম স্বার্থের পরিপন্থী হলে বা জামিন প্রদান করা হলে সংশ্লিষ্ট শিশু কোন কুখ্যাত অপরাধীর সাহচর্য লাভ করতে পারে বা নৈতিক বিপদের সম্মুখীন হতে পারে, বা জামিন প্রদান করা হলে ন্যায় বিচারের উদ্দেশ্যে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট শিশুকে জামিন বা মুক্তি প্রদান করবেন। ধারা 52-র 1-এ বলা হয়েছে জামিনে মুক্তি প্রদান করা যাবে। ধারা 52-2 বলা হয়েছে জামিনযোগ্য হোক অথবা জামিনের অযোগ্য হোক, উভয় ক্ষেত্রেই জামিনে মুক্তি প্রদান করা যাবে। আর 3-এ বলা হয়েছে উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন, অপরাধটি যদি ঘৃণ্য প্রকৃতির হয় বা অপরাধটি যদি জামিন প্রদান করা হলে শিশুর সর্বোত্তম যে ব্যবহার থাকবে, স্বার্থের যে থাকবে, শিশুর স্বার্থের পরিপন্থী হবে। শিশুর স্বার্থের পরিপন্থী হবে। অথবা দেখা গেল শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হলো, শিশু বাহির হয় জামিনে মুক্তি প্রদান পাওয়ার পর বড় বড় যারা অপরাধী থাকবে তাদের সংস্পর্শে সে চলে গেল। অথবা দেখা গেল শিশুর যে অপরাধ, এই অপরাধের সাথে শিশুর পরবর্তী কোনো অপরাধ করার জন্য শিশু কি করলো, মন স্থির করলো যে আমি একবার অপরাধ করছি, জামিনে মুক্তি পাইছি, তার মানে আমি যদি দ্বিতীয়বার কোনো অপরাধ করি তাহলে আমি আবার জামিনে মুক্তি পাবো। এরূপ যদি কোনো মনোভাব থাকে বা যদি মনে হয় এরূপ কোনো কিছু করতে পারে, তাহলে সেই শিশুকে জামিনে মুক্তি প্রদান করার কোনো প্রয়োজন নাই। অথবা দেখা গেল জামিনে মুক্তি প্রদান করা হলো, মুক্তি পাওয়ার পর ওই শিশু যদি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটায়, তাহলে ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52-3। ধারা 52-3। তাহলে ধারা 52-1-এ বলা হয়েছে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। এখানে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে তার তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ যারা থাকবে তাদের তত্ত্বাবধানে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া, জামানত গ্রহণ পূর্বক বা জামানত ব্যতীত এই জামিনে মুক্তি প্রদান করা যাবে। কে মুক্তি প্রদান করতে পারবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। ধারা 52-2 বলা হয়েছে অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা অপরাধটি যদি জামিনের অযোগ্য হয়, উভয় ক্ষেত্রে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে, কোনো সমস্যা নাই। ধারা 52-3-এ বলা হয়েছে উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন, উপধারা 2-এ কি আছে, অপরাধটি যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, উভয় ক্ষেত্রে মুক্তি প্রদান করা যাবে। এখন 3-এ বলা হয়েছে উপধারা 2-এ যা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধের প্রকৃতি যদি গুরুতর হয় বা ঘৃণ্য প্রকৃতির হয় এবং ওই অপরাধীকে যদি ছেড়ে দেওয়ার পর
তার স্বার্থের যদি পরিপন্থী হয়, অথবা দেখা গেল ওই শিশু অপরাধী যদি বয়স্ক কোনো অপরাধীর সাথে ঘোরাফেরা করে বা তাদের সংস্পর্শে যদি চলে যায় বা তাদের নিয়ন্ত্রণে যদি চলে যায় বা তাদের সাথে অপরাধ করার জন্য যদি মন স্থির করে, এরূপ যদি কোনো কিছু বোঝা যায়, অথবা কুখ্যাত কোনো অপরাধীর যদি সাহচর্য যদি লাভ করে বা নৈতিক নৈতিক বিপদের যদি সম্মুখীন হয় বা নৈতিকতা যদি ক্ষুণ্ণ হয়, অথবা দেখা গেল জামিনে মুক্তি প্রদান করা হলো, কিন্তু ওই যে অপরাধের বিষয়টি আছে, অপরাধের বিষয় নিয়ে সে ঝামেলা সৃষ্টি করলো, অর্থাৎ ন্যায় বিচারে সে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলো, তাহলে ওই অপরাধী শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52(3)। ধারা 52(4)। গ্রেপ্তারকৃত শিশুকে উপধারা 3-এর অধীনে জামিনে মুক্তি প্রদান করা না হলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের পর আদালতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ সময় ব্যতীত 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট শিশুকে নিকটস্থ শিশু আদালতে হাজির করার ব্যবস্থা করবেন। ধারা 52(4)। পুলিশ অফিসারের কাজ হলো যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের পর কি করা হয়, থানায় নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে যাওয়ার পর বিভিন্ন কার্যক্রম সম্পন্ন শেষে অপরাধী ব্যক্তিকে বিচারের স্বার্থে 24 ঘন্টার মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালত অথবা ম্যাজিস্ট্রেটের কাছে, ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে কি করা হয়, হাজির করা হয়। কত সময়ের মধ্যে? 24 ঘন্টার ভিতরে অপরাধী ব্যক্তিকে আদালতে হাজির করা হয়। ঠিক সেম 52(3)-এ বলা হয়েছে যদি মুক্তি প্রদান করা না হয় উপধারা 3 অনুসারে, তাহলে ওই অপরাধী শিশুকে কি করতে হবে, 24 ঘন্টার ভিতরে, এখানে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করা থেকে শুরু করে থানায় আসা পর্যন্ত এবং থানা হতে কোর্টে যাওয়া পর্যন্ত এই সময় বাদ দিয়ে 24 ঘন্টার ভিতরে ওই অপরাধী শিশুকে আদালতে বিচারার্থে প্রেরণ করতে হবে। এখানে কোন আদালতে বিচারার্থে প্রেরণ করতে হবে? শিশু আদালতে বিচারার্থে প্রেরণ করতে হবে বা হাজির করতে হবে। ধারা 52(4)। ধারা 52 বলা হয়েছে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া, জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়া। এখানে মুক্তি প্রদানের ক্ষেত্রে অবশ্যই তার পিতামাতা বা তার পিতামাতার অবর্তমানে তার তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত বা আইনানুগ বা বর্ধিত কোনো পরিবারের সদস্য অথবা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। দুয়ে বলা হয়েছে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে শিশু বিষয়ে পুলিশ কর্মকর্তা অপরাধী জামিনযোগ্য কিনা বা জামিনের অযোগ্য কিনা এই সকল বিষয় দেখার প্রয়োজন নাই। এই সকল বিষয় দেখার প্রয়োজন নাই, এই সকল বিষয় ছাড়াই কি করা যাবে, শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। তিনে বলা হয়েছে উপধারা 2 যা কিছুই থাকুক না কেন, শিশুকে যদি মুক্তি প্রদান করা হয়, শিশু যদি পরবর্তীতে আরো বড় ধরনের কোনো অপরাধ করবে যদি মনে হয়, অথবা শিশুর অপরাধ যদি ভিন্ন প্রকৃতির হয় বা গুরু প্রকৃতির হয়, অথবা শিশু যদি পরবর্তীতে কোনো কুখ্যাত সন্ত্রাসী বা কুখ্যাত অপরাধীর সাহচর্য যদি লাভ করে বা তাদের সাথে যদি চলাফেরা করে, অথবা বয়স্ক অপরাধীর সাথে যদি চলাফেরা করে বা খারাপ দিকে যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে, অথবা পরবর্তীতে কোনো অপরাধের যদি সম্ভাবনা থাকে, অথবা দেখা গেল যে অপরাধ করছে সে অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি বিঘ্ন ঘটায়, তাহলে ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52(3)। ধারা 52(4)-এ বলা হয়েছে যদি শিশুকে উপধারা 3 অনুসারে জামিনে মুক্তি প্রদান করা না হয়, তাহলে তাকে গ্রেপ্তার করার সময় হতে আদালতে হাজির করার সময় পর্যন্ত বাদ দিয়ে, এই যে ভ্রমণ সময় আছে এই ভ্রমণ সময় বাদ দিয়ে 24 ঘন্টার ভিতরে তাকে বিচারার্থে শিশু আদালতে প্রেরণ করতে হবে। ধারা 52(4)। ধারা 52(5)। থানা হতে জামিনপ্রাপ্ত হয় নাই এমন কোন শিশুকে শিশু আদালতে উপস্থাপন করা হলে শিশু আদালত তাকে জামিন প্রদান করবে বা নিরাপদ স্থানে বা শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আদেশ প্রদান করবে। তাহলে এখানে কি বলা হয়েছে, যদি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কোন অপরাধীকে গ্রেফতার করার পর জামিনে যদি মুক্তি প্রদান না করেন, মুক্তি প্রদান না করে তাকে যদি আদালতে হাজির করা হয়, তাহলে আদালত কি করবেন, 29 ধারা অনুযায়ী তাকে জামিনে মুক্তি প্রদান করবেন। আর আদালত যদি তাকে জামিনে মুক্তি প্রদান না করেন, ধারা 29(3) তিনে বলা হয়েছে তাকে নিরাপদ কোন স্থান বা শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য কি দেবেন, নির্দেশ দেবেন বা আদেশ প্রদান করবেন। ধারা 52(5)। ধারা 29(3), ধারা 52(5) সেম। আর ধারা 52(1)(2), ধারা 29(1). ধারা 52(1)(2), ধারা 29(1). ধারা 52 কি বোঝা যায় না? বুঝতে সমস্যা হয়, কঠিন মনে হয়?
মাঝার সহজই আছে। তাহলে ধারা 29-এ যেমন জামিনের কথা বলা হয়েছে, জামিনটা হবে কি আদালত কর্তৃক, আর ধারা 52-র জামিনটা পুলিশ অফিসার কর্তৃক। আমরা যেহেতু পুলিশ অফিসার, পুলিশের চাকরি করি, পুলিশের সাথে সংযুক্ত, আমরা এই ধারা 52টা বেশি পড়ার চেষ্টা করব। যদি পুলিশ অফিসারের সংক্রান্ত যদি জামিন আসে, যে পুলিশ অফিসার কোন ক্ষেত্রে একজন শিশুকে জামিনে মুক্তি প্রদান করতে পারে, তখন অবশ্যই প্রশ্নের উত্তর হবে ধারা 52, শিশু আইনের 52 ধারায় জামিনে মুক্তি প্রদান সংক্রান্ত আলোচনা। তা ধারা 52-র একই, শিশু অপরাধী কি কি করা যাবে, জামিনে মুক্তি প্রদান করা যাবে। মুক্তি প্রদানের ক্ষেত্রে শিশুর পিতামাতা বা পিতামাতার অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক অথবা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য অথবা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে কি করা যাবে, শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে, জামানত গ্রহণপূর্বক বা জামানত ছাড়া, শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া। আর দুয়ে বলা হয়েছে শিশুকে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে কি করা যাবে না, অপরাধী জামিনযোগ্য অথবা জামিনের অযোগ্য কিনা এটা দেখার কোনো বিষয় না বা কোনো প্রয়োজন নাই। তিনে বলা হয়েছে শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয়, বা শিশুকে জামিনে মুক্তি প্রদান করা হলে শিশু যদি পরবর্তীতে কোনো অপরাধ করার জন্য যদি মন স্থির করে, বা শিশু যদি কুখ্যাত কোনো অপরাধী অথবা অন্য কোনো অপরাধ করে, বা পারিপার্শ্বিক দিক বিবেচনায় যদি সে কোনো খারাপ কাজের দিকে যদি ঝুঁকে পড়ে, অথবা সে যদি মনে করে যে একবার অপরাধ করছে পরবর্তীতে অপরাধ করার আরো সুযোগ আছে, এরূপ যদি কিছু মনে করে, অথবা সে যে অপরাধের জন্য জামিনে মুক্তি পাইছে সেই অপরাধের বিচারে যদি সে বিঘ্ন ঘটায়, ন্যায় বিচারে যে সে যদি বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বা বিঘ্ন ঘটাবে, এরূপ যদি কিছু মনে হয়, তাহলে সেই শিশু অপরাধীকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52-3। ধারা 52-4 বলা হয়েছে 24 ঘন্টার ভিতরে তাকে শিশু আদালতে হাজির করতে হবে। ধারা 52-5 বলা হয়েছে আদালতে যখন হাজির করা হবে, ধারা 52-4 আদালতে হাজির করার পর আদালতের করণীয় কি, আদালত অবশ্যই দেখবেন যে শিশু অপরাধীর অপরাধটা যদি জামিনযোগ্য হয় অথবা জামিনের অযোগ্য হয়, তাহলে শিশুর অপরাধের বিষয়টি আদালত কি করবেন, শিশুকে জামিনে মুক্তি প্রদান করবেন। আর আদালত যদি মনে করে যে না, শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না, তাহলে আদালত ওই শিশুকে নিরাপদ কোনো স্থানে অথবা নিরাপদ কোনো শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার জন্য আদেশ প্রদান করবেন। ধারা 52-5। ধারা 52 বোঝা গেল? ধারা 52। ধারা 69। ধারা 52 পরে ধারা 69, পলাতক শিশু সম্পর্কে করণীয়। অর্থাৎ কোনো শিশু অপরাধীকে যদি গ্রেপ্তার করা হয় বা কোনো নিরাপদ স্থানে প্রেরণ করা হয় বা কোনো আশ্রয় কেন্দ্রে যদি প্রেরণ করা হয় বা কোনো উন্নয়ন কেন্দ্রে যদি শিশুকে প্রেরণ করা হয়, সে স্থান হতে অথবা পুলিশ অফিসারের নিকট হতে যদি কোনো শিশু পলায়ন করে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি, সেক্ষেত্রে করণীয় কি, পলাতক শিশু সম্পর্কে করণীয়। ধারা 69-1। ধারা 69-1, আপাতত বলবৎ অন্য কোনো আইন এবং এই আইনের অন্যান্য বিধানে ভিন্ন রূপ যা কিছুই থাকুক না কেন, কোনো পুলিশ কর্মকর্তা, প্রত্যয়িত প্রতিষ্ঠান বা যে ব্যক্তির তত্ত্বাবধানে থাকার জন্য শিশুকে নির্দেশ প্রদান করা হয়েছিল, তার তত্ত্বাবধান হতে কোনো শিশু পলায়ন করলে উক্ত পলাতক শিশুকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 66-তে আমরা যেমন পড়ছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 66, কোন শিশু যদি পলাতক হয় বা পুলিশ হেফাজত হতে যদি পলায়ন করে, তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে। কোনো শিশু না, কোনো ব্যক্তি যদি পুলিশের হেফাজত হতে পলায়ন করে, তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার করা যাবে। পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ধারা 47, 48, 49 দ্বারা কি করা যাবে, অনুসরণ করা যাবে। ধারা 67, এখানে সেম কথা বলা হয়েছে, কোনো শিশু অপরাধীকে গ্রেপ্তার করার পর পুলিশের হেফাজত হতে অথবা আদালত কর্তৃক যদি কোনো উন্নয়ন কেন্দ্রে যদি রাখার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়, বা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে রাখার যদি কোনো নির্দেশনা দেওয়া হয়, বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে যদি রাখার নির্দেশ প্রদান করা হয়, এখন নির্দেশ প্রদান করার পর যদি কোনো শিশু তার তত্ত্বাবধান হতে পলায়ন করে, তাহলে উক্ত শিশুকে পুলিশ অফিসার কি করতে পারবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ধারা 69-1। এবং উক্ত শিশুর কোনো অপরাধ নথিভুক্ত না করে বা তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের না করে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত পাঠাবেন।
তবে শর্ত থাকে যে এরূপ পলাতক হওয়ার কারণে উক্ত শিশু কোনো অপরাধ করেছে বলে গণ্য হবে না। অর্থাৎ আপনি যে শিশু অপরাধীকে গ্রেপ্তার করবেন অথবা আদালত কর্তৃক কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে রাখার যদি আদেশ প্রদান করা হয় এবং সেই ব্যক্তির তত্ত্বাবধান বা পুলিশ অফিসার বা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানের হেফাজত হতে যদি কোনো শিশু অপরাধী পলায়ন করে এবং তাকে যদি পুনরায় গ্রেপ্তার করা হয় তাহলে কি করা হবে না, পুনরায় ওই বিষয়টি আর রেকর্ড করা হবে না বা পৃথক মামলা দায়ের করা চলবে না। এবং সেই সাথে এই যে অপরাধী শিশু অপরাধী যে পলায়ন করছে এই বিষয়টি কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। সে যে পুলিশের নিকট থেকে বা কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠান হতে বা কোনো ব্যক্তির তত্ত্বাবধান হতে যে পলায়ন করছে এটা তার কোনো অপরাধ হবে না। ধারা 69-1। ধারা 69-2 বলা হয়েছে উপধারা 1-এ উল্লেখিত পলাতক কোন শিশুকে গ্রেপ্তার করা হলে তাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত প্রদানের পূর্ব পর্যন্ত নিরাপদ স্থানে রাখতে হবে। ধারা 69-2। ধারা 69-2। ধারা 69-1-এ বলা হয়েছে যদি বর্তমানে বলবৎ বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন এই আইনের অধীন অন্য কোনো বিধানে যদি ভিন্নতার কিছু থাকে বা যাই কিছুই থাকুক না কেন কোনো পুলিশ কর্মকর্তা প্রত্যয়িত প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে থাকার জন্য শিশুকে নির্দেশ প্রদান করা হলে তার তত্ত্বাবধান হতে কোনো শিশু যদি পলায়ন করে তাহলে সেই শিশুকে কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। অর্থাৎ পুলিশ অফিসার যদি গ্রেপ্তার করে যদি নিয়ে আসে তখন যদি সেই শিশু পলায়ন করে তাহলে তাকে কি করা যাবে, পুনরায় গ্রেপ্তার করা যাবে। অথবা কোনো আদালত কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানে বা কোনো ব্যক্তির তত্ত্বাবধানে রাখার যদি নির্দেশনা প্রদান করেন সেখান থেকেও যদি সে পলায়ন করে তাহলে তাকে কি করা যাবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। কিন্তু এই যে পলায়ন করছে এবং তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে নতুন করে কোনো মামলা দায়ের করা চলবে না বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ওই শিশুকে কি করতে হবে, ফেরত প্রদান করতে হবে। ধারা 69-1। অর্থাৎ যাদের কাছ থেকে সে পলায়ন করছিল তাদের কাছে আবার কি করতে হবে, তাকে ফেরত পাঠাতে হবে। এবং এই যে শিশু পলাতক হয়েছে, পলাতক হওয়ার কারণে উক্ত শিশু কোনো অপরাধ করছে বলে গণ্য করা যাবে না। সে পলায়ন করছে, তাকে দৌড়ঝাঁপ করে নতুন করে আবার গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সে যে পলায়ন করছে এই বিষয়টা কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 69-1। আর ধারা 69-2 বলা হয়েছে এই শিশুকে গ্রেপ্তার করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট ফেরত পাঠানোর পূর্বে বা ফেরত প্রদানের পূর্বে কি করতে হবে, নির্দিষ্ট যে সময় থাকবে সেই সময় পর্যন্ত তাকে নিরাপদ স্থানে রাখতে হবে। তাকে নিরাপদ একটা স্থানে রাখতে হবে। কে রাখবে, অবশ্যই পুলিশ অফিসার সেই নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন। ধারা 69-2। ধারা 52তে বলা হয়েছে শিশুর জামিন সংক্রান্ত বিধান। ধারা 52-র বিষয়টি হলো শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অথবা পুলিশ অফিসার কর্তৃক শিশু অপরাধীকে জামিনে মুক্তি প্রদানের ক্ষমতা। ধারা 52-1-এ বলা হয়েছে মুক্তি প্রদান করা যাবে শর্ত সাপেক্ষে বা শর্ত ছাড়া, জামানত গ্রহণ পূর্বক বা জামানত ছাড়া ওই শিশুর পিতামাতা বা শিশুর পিতামাতার অবর্তমানে তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ বা ক্ষেত্রমত বা বৈধ কর্তৃপক্ষ বা আইনানুগ অভিভাবক অথবা বর্ধিত পরিবারের সদস্য অথবা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে ওই শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। 2-এ বলা হয়েছে জামিনে মুক্তি প্রদানের ক্ষেত্রে জামিনযোগ্য কিনা বা জামিনের অযোগ্য অপরাধ কিনা এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসার দরকার নাই। 3-এ বলা হয়েছে যদি জামিনে মুক্তি প্রদান করা সম্ভব যদি না হয় বা জামিনে মুক্তি প্রদান যদি ওই শিশুর জন্য ক্ষতি হয় বা শিশু যদি পরবর্তী কোনো অপরাধের দিকে যদি ধাবিত হয় বা কুখ্যাত কোনো সন্ত্রাসীর সাথে যদি সাহচর্য লাভ করে, তাদের সাথে ঘোরাফেরা করে, চলাফেরা করে, ওঠা বসা করে, অথবা যে অপরাধের জন্য শিশুকে গ্রেপ্তার করা হয়েছে সেই অপরাধের ন্যায় বিচার যদি সে বিঘ্ন ঘটায় তাহলে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 52-4-এ বলা হয়েছে শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা না হয় তাহলে ওই শিশুকে 24 ঘন্টার ভিতরে শিশু বিষয়ক আদালতে বিচারার্থে তাকে প্রেরণ করতে হবে। ধারা 54-4। যখন শিশুকে আদালতে প্রেরণ করা হবে আদালতের তখন কিছু করণীয় আছে। আদালত যদি চায় তাহলে অত্র আইনের 29 ধারা মোতাবেক শিশুকে জামিনে মুক্তি প্রদান করবেন। শিশুকে যদি জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয় তাহলে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা সরকার কর্তৃক প্রত্যয়িত কোনো উন্নয়ন কেন্দ্রে ওই শিশুকে প্রেরণের আদেশ দেবেন। ধারা 52-5।
আর ধারা 69 বলা হয়েছে পলাতক শিশু সম্পর্কে করণীয়। অর্থাৎ কোন শিশু যদি পলায়ন করে তাহলে ওই শিশুকে বিনা কারণে গ্রেপ্তার করা যাবে। গ্রেপ্তার করার পর কি করা যাবে না, পৃথক কোনো মামলা রুজু করা যাবে না। সে যে হেফাজত হতে পলায়ন করছে এই বিষয়ে কোনো মামলা রুজু করা যাবে না। অথবা শিশুকে কি করা যাবে না, শিশুকে শিশু যে এই অপরাধ করছে এটা অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। ধারা 69-1। ধারা 69-2 বলা হয়েছে এই শিশুকে যখন পুনরায় গ্রেপ্তার করা হবে, পুনরায় গ্রেপ্তার করার পর ওই প্রত্যয়িত প্রতিষ্ঠান অথবা যে ব্যক্তির তত্ত্বাবধানে ছিল সেই ব্যক্তির নিকট ফেরত প্রদানের পূর্ব সময় পর্যন্ত তাকে নিরাপদ স্থানে রাখতে হবে। অর্থাৎ দেখা গেল কোন শিশুকে যদি রাত্রে গ্রেপ্তার করা হয় তাহলে তো ওই প্রত্যয়িত প্রতিষ্ঠান বা ওই ব্যক্তির হেফাজতে প্রেরণ করা যদি সম্ভব না হয় বা পরের দিন পর্যন্ত যদি অপেক্ষা করা লাগে তাহলে শিশুকে নির্দিষ্ট একটা স্থানে বা শিশুকে নিরাপদ কোনো স্থানে রাখার ব্যবস্থা করতে হবে, এবং এই ব্যবস্থা কে করবেন? পুলিশ অফিসার করবেন। ধারা 69-2। ধারা 52, ধারা 69 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 52, ধারা 69। ধারা 52 পুলিশ অফিসার কর্তৃক জামিনের বিধান। ধারা 69 পলাতক শিশু সম্পর্কে করণীয়। পুনরায় গ্রেপ্তার করা যাবে, তার এই পুনরায় পলায়ন তা কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। আর দিয়ে বলা হয়েছে যে শিশুকে গ্রেপ্তার করা হবে সেই শিশুকে প্রত্যয়িত প্রতিষ্ঠান বা তত্ত্বাবধানকারী ব্যক্তির হেফাজতে প্রেরণের পূর্ব সময় পর্যন্ত তাকে নিরাপদ কোন স্থানে রাখতে হবে। ধারা 69-2। ধারা 52, ধারা 69 বুঝতে কারো কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা পড়ব একটা প্রশ্ন। শিশু বিষয়ক ডেস্ক কি? ধারা 13। আর শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। ধারা 14। বোঝা যায় প্রশ্ন? শিশু বিষয়ক ডেস্ক কি? শিশু বিষয়ক ডেস্ক শিশু আইনের 13 ধারা মোতাবেক, শিশু আইনের 13 ধারা মোতাবেক আইনের সংস্পর্শে আসা শিশু বা গ্রেপ্তারকৃত শিশুকে থানায় আনয়ন করা হলে সেই শিশুকে কেন গ্রেপ্তার করা হয়েছে তার কারণ জানা, শিশু বিষয়ক পৃথক মামলার তথ্য সংরক্ষণ করা, শিশুর সঙ্গে কর্মকর্তাকে বা শিশুর সঙ্গে যে পুলিশ কর্মকর্তা থাকবে বা প্রবেশন কর্মকর্তা থাকবে, প্রবেশন প্রবেশন কর্মকর্তাকে গ্রেপ্তার সম্পর্কে খবর দেওয়া, শিশুর অভিভাবককে সংবাদ দেওয়া, শিশুর মৌলিক চাহিদা পূরণ করা, শিশুর জন্ম সনদ সংগ্রহ করা ইত্যাদি কার্যাবলী যথাযথভাবে সম্পাদন করার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় যে ডেস্ক গঠন করা হয় তাকে শিশু বিষয়ক হেল্প ডেস্ক বলা হয় বা শিশু বিষয়ক ডেস্ক বলে। এই শিশু বিষয়ক ডেস্কে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদা, সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার দায়িত্বে থাকেন। এছাড়া যদি কোনো নারী পুলিশ কর্মকর্তা থাকেন তাহলে নারী সাব ইন্সপেক্টরকে অগ্রাধিকার ভিত্তিতে এই ডেস্কের দায়িত্ব দেওয়া হয়। ধারা 13, শিশু আইনের 13 ধারা শিশু বিষয়ক ডেস্ক। অথবা আপনারা উত্তর দিতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশের প্রত্যেকটি থানায় শিশু অপরাধের কার্যক্রম তত্ত্বাবধান করার জন্য বা দেখাশোনা করার জন্য যে ডেস্ক গঠন করেন তাকে শিশু বিষয়ক ডেস্ক বলা হয়। এই শিশু বিষয়ক ডেস্কে যে কর্মকর্তা থাকেন তিনি একজন সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা, এবং যদি নারী কোনো কর্মকর্তা থাকেন তাহলে তিনি অগ্রাধিকার ভিত্তিতে এই শিশু বিষয়ক হেল্প ডেস্ক বা শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন। এবং এখানে যে পুলিশ কর্মকর্তা থাকবেন তিনি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নামে অভিহিত হতে পারবেন। ধারা 13, শিশু আইন 13 ধারা। আর শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য কি? ধারা 14। ধারা 14, 14 ধারায় কি বলা হয়েছিল?
শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি? ধারা 14 ক, যেভাবে বলা ছিল সেভাবেই লেখার চেষ্টা করবেন। এখানে আলাদাভাবে লেখার দরকার নাই, অন্য কোনো বইও ফলো করার দরকার নাই। 14 ধারায় যে বিষয়গুলো বলা আছে, ধারা 14 ক, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা মামলার জন্য পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করবেন। ধারা 14 ক। এখানে যখন উত্তর লিখবেন একটা করে দিয়ে ধারা দেবেন না, ধারা 14 ক একবার সম্পূর্ণ লিখবেন। ধারা 14 ক, খ, গ, ঘ, ঙ সবগুলা লেখার পরে একদম লাস্টে দেবেন শিশু আইনের 14 ধারা, শিশু আইনের 14 ধারা। তাহলে শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন। যদি প্রশ্ন হয় এরূপ, তার উত্তর হবে শিশু বিষয়ক ডেস্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য। তাহলে দায়িত্ব ও কর্তব্য সমূহ নিম্নে আলোচনা করা হলো। এক, ধারা 14 ক, কত দেবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুর মামলার জন্য পৃথক নথি ও রেজিস্টার সংরক্ষণ করবেন। ধারা 14 ক, হতে বলা হয়েছে কোনো শিশুকে যদি থানায় নিয়ে আসা হয় তাহলে 5টি দায়িত্ব পালন করবেন। প্রবেশন কর্মকর্তাকে খবর দেবেন, প্রথমে প্রবেশন কর্মকর্তাকে খবর দেবেন, তার পিতামাতা বা অভিভাবককে খবর দেবেন। শিশুর চিকিৎসার প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠাবেন। শিশুর মৌলিক চাহিদাগুলো কি করবেন? শিশুর মৌলিক চাহিদাগুলো পূরণ করবেন। শিশুকে মানসিক পরিষেবা প্রদান করবেন। গতে বলা হয়েছে সঠিকভাবে শিশুর বয়স নির্ধারণ করার জন্য বা নির্ধারণ করা হচ্ছে কিনা সে বিষয়টি তিনি লক্ষ্য রাখবেন। এই শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজন পড়লে শিশুর জন্ম সনদ অথবা অন্য কোনো সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায় বা অন্য কোনো সনদ যদি পাওয়া যায় তাহলে সেই সনদের ভিত্তিতে শিশুর করবেন বয়স নির্ধারণ করবেন। প্রবেশন কর্মকর্তার সাথে যৌথভাবে পরামর্শ করে শিশুর জামিনের ব্যবস্থা করতে হবে। বিকল্প পন্থা অবলম্বন করা বা কোনো কারণে যদি জামিনে মুক্তি প্রদান করা সম্ভব না হয় তাহলে আদালতে হাজিরার পূর্বে সংশ্লিষ্ট শিশুকে নিরাপদ স্থানে প্রেরণের ব্যবস্থা করবেন। এগুলা কার কর্তব্য, দায়িত্ব, কর্তব্য? শিশু বিষয়ক যে পুলিশ কর্মকর্তা থাকবেন তার দায়িত্ব, কর্তব্য থাকবে। প্রতি মাসে শিশুদের মামলার সকল তথ্য প্রতি মাসে শিশুদের মামলার সকল তথ্য প্রতিবেদন আকারে থানা হতে নির্ধারিত ছক মোতাবেক প্রবেশন কর্মকর্তার নিকট অথবা পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দপ্তরে অথবা জেলা আইনজীবী সহায়তা কমিটিতে থাকবে সে কমিটিকে প্রেরণ করতে হবে। এগুলা কার দায়িত্ব, কর্তব্য? পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য। তাহলে শিশু বিষয়ক ডেস্ক কাকে বলে? শিশু আইনের 13 ধারা মোতাবেক আইনের সংস্পর্শে আসা শিশু অথবা অপরাধী শিশু অথবা কোনো শিশুকে যদি গ্রেপ্তার পূর্বক থানায় নিয়ে আসা হয় তাহলে থানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এই শিশু অপরাধীর ক্ষেত্রে অথবা শিশুদের যদি থানায় নিয়ে আসা হয় শিশুদের যাবতীয় কার্যক্রম দায়িত্ব পালনের ক্ষেত্রে শিশু বিষয়ক হেল্প ডেস্ক কি করেন? গঠন করেন। একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার, সর্বনিম্ন একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এই দায়িত্বে থাকেন। যদি মহিলা কোনো সাব ইন্সপেক্টর থাকে তাহলে অগ্রাধিকার ভিত্তিতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। এখানে যে অফিসার এই দায়িত্ব প্রদান করেন তাকে একজন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা নামেও অভিহিত করা হয়। শিশু আইনের 13 ধারা। শিশু বিষয়ক হেল্প ডেস্কে বা শিশু বিষয়ক ডেস্কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য সমূহ নিম্নরূপ। ধারা 14 কতে বলা হয়েছে শিশুদের বিষয়ে পৃথক মামলার নথি ও রেজিস্টার সংরক্ষণ করতে হবে। কোন খতে বলা হয়েছে কোনো শিশুকে যদি থানায় নিয়ে আসা হয় তখন 5টি দায়িত্ব পালন করতে হবে। প্রবেশন কর্মকর্তাকে জানাইতে হবে, তার পিতামাতাকে জানাইতে হবে, ওই শিশুর মানসিক পরিষেবা দিতে হবে। সে যদি মানসিকভাবে বিপর্যস্ত হয় তাহলে তাকে মানসিক সেবা প্রদান করতে হবে। সে যদি অসুস্থ হয় তাকে চিকিৎসা প্রদান করতে হবে, তাকে মৌলিক চাহিদা পূরণ করতে হবে। গতে বলা হয়েছে শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে তার সাক্ষ্য প্রমাণ যদি পাওয়া যায়, কোনো তথ্য পাওয়া যায়, কোনো রেজিস্টার পাওয়া যায়, যাকে যদি পাওয়া যাবে না কেন জন্ম সনদ পাওয়া যায় বা অন্য কোনো সনদ যদি পাওয়া যায় তাহলে সেই সনদের মাধ্যমে তার বয়স নির্ধারণ করতে হবে। প্রবেশন কর্মকর্তার সাথে কি করতে হবে? আলাপ আলোচনা করতে হবে কিভাবে শিশুকে জামিনে মুক্তি প্রদান করা যায় বা কিভাবে শিশুকে জামিনে বের করা যায় সে বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। অথবা বিকল্প পন্থায় যদি প্রেরণ করা সম্ভব না হয় তাহলে কি করতে হবে? শিশুর আদালতে হাজিরার পূর্বে শিশুকে নিরাপদ কোনো স্থানে প্রেরণের ব্যবস্থা করতে হবে।
আর এই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করবেন? শিশুদের মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রতি মাসে ছক আকারে এটা তৈরি করবেন। ছক আকারে তৈরি করার পর প্রবেশন কর্মকর্তাকে দিবেন, এবং প্রবেশন কর্মকর্তাকে দেওয়ার সাথে সাথে পুলিশ সুপারের মাধ্যমে এটা পুলিশ হেডকোয়ার্টারেও প্রেরণ করতে হবে। এবং জেলা আইনজীবী সহায়তা যে একটা কমিটি থাকবে, সেই সহায়তা কমিটিকেও একটা কপি প্রেরণ করতে হবে। এছাড়া নির্ধারিত কিছু দায়িত্ব যদি থাকে বা অন্য কোনো দায়িত্ব যদি থাকে, তাহলে অন্যান্য দায়িত্ব এই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যিনি থাকবেন তিনি এই দায়িত্ব পালন করবেন। ধারা 14, শিশু আইনের 14 ধারা। তাহলে শিশু বিষয়ক ডেস্ক কি? ধারা 13। এবং শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব এবং কর্তব্য কত? ধারা 14। ধারা 14। তাহলে আজকের পড়া ধারা 52 এবং ধারা 69। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কর্তৃক অথবা পুলিশ অফিসার কর্তৃক শিশুকে জামিনে মুক্তি প্রদান, এবং কোনো শিশু যদি হেফাজত হতে পলায়ন করে তাহলে করণীয় কি? এই দুইটা ধারার কোনো ধারায় বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন আছে কিনা? সমস্যা নাই, বুঝতে পারছি স্যার। তাহলে যদি বুঝতে পারেন তাহলে আজকের মতো পড়া এখানে শেষ। আগামী দুইটা ক্লাস হবে। আগামীতে দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসে ইনশাল্লাহ শিশু আইন শেষ। দুইটা ক্লাস, আজকে কি বার? সোম, মঙ্গল, বুধ। মঙ্গল, বুধ, 2 দিন ইনশাল্লাহ ক্লাস হবে শিশু আইন। শিশু আইন শেষ করে দেব, তারপরে ইনশাল্লাহ নতুন কোন আইন আমরা ধরার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।